গল্পটা যে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যদি এই তাল নবমী গল্পটার দিকে যদি এখন তাকাই তাহলে দেখব যে এই গল্পটা মূলত যে দারিদ্র্যপীড়িত গ্রামীণ জীবনের যে একটা বাস্তবতা এবং সাথে সেই গ্রামীণ জীবনে যে শিশুরা বসবাস করে সেই শিশুদের যে সরল আশা আকাঙ্ক্ষা সেটার উপর ভিত্তি করেই কিন্তু গল্পটা রচিত। এবং গল্পটার ভিতরে আমরা যে এলিমেন্টগুলো পাই সেটার মধ্যে থেকে ক্ষুধা, অভাব এবং একই সাথে সোশ্যাল যে ডিসক্রিমিনেশন, সেটার প্রেক্ষিতে যে শিশুদের যে মনোজগৎটা আছে এবং একই সাথে শিশুদের যে কল্পনার যে রূপটা, সেটাও কিন্তু এই গল্পের মধ্যে আমরা বিচিত্র একটা অবস্থা পাই। এবং একই সাথে গল্পের যে চরিত্র, বিশেষ করে প্রধান যে চরিত্র গোপাল এবং তার ভাই যে নেপাল, তাদের যে একটা স্বপ্ন এবং সেই স্বপ্নের সাথে আমাদের ইন রিয়েলিটিতে বাস্তবতার যে দ্বন্দ্বটা, সেটাও কিন্তু এই গল্পটার যে কেন্দ্রবিন্দু সেটাকে কিন্তু ইঙ্গিত দেয়। এবং এই গল্পে আর একটা ক্যারেক্টার যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে জটি পিসিমা নাম। তো সে যখন নিমন্ত্রণের যে আশায় শিশুদের মধ্যে যে একটা বলা যায় যে উত্তেজনা বলি বা তাদের যে আকাঙ্ক্ষা বলি এবং তাদের দিক থেকে যে প্রত্যাশা, সেই জিনিসটা কিন্তু শেষ পর্যন্ত একটা নিরাশার রূপ পেয়ে গেছে। এবং সেই ব্যাপারটার মধ্যে দিয়ে কিন্তু এই গল্পটা আমাদের যে সোশ্যাল যে একটা ইনজাস্টিস বা অবিচার এবং একই সাথে যে ক্লাস কনফ্লিক্টের যে ব্যাপারটা বা ক্লাস শ্রেণী বৈষম্যের যে ব্যাপারটা, সেটাকেও কিন্তু তুলে ধরে। এখন এখানে প্রশ্ন হতে পারে যে তাল নবমী গল্পটার নাম হলো কেন? এটা হওয়ার পেছনে কিন্তু আমরা সরাসরি যে তাল এবং নবমী দুটাকে কেন্দ্র করেই যে নামটাকে নিয়ে আসতেছি তা কিন্তু না। এটার মধ্যে একাধিক আমরা প্রতীকী যে ব্যাপারগুলো সেটাকে দেখব এবং একই সাথে যে বিষয়ভিত্তিক যে কারণগুলো সেটাকে আমরা রিলেট করতে পারবো। তো এই গল্পের মধ্যে যে ঘটনাগুলা, বিশেষ করে আমরা যে আবহাওয়াটা পাবো, সাথে বিষয়বস্তু এবং একই সাথে যে এখান থেকে যে মেসেজটা থ্রো করে আমাদেরকে, সেই সব কিছুর সাথে আমাদের এই তাল নবমী ব্যাপারটা মানে গভীরভাবে সংযুক্ত। এখন এই যে গল্পের যে কেন্দ্রীয় যে বিষয়টা, যেটা হচ্ছে আমাদের তাল নবমীকে কেন্দ্র করে যে এটা একটা উৎসব, যেটা যে এই যে উৎসবকে কেন্দ্র করে আমরা একটা ব্রত পালন করি, যেটা মূলত আমাদের গ্রামীণ সমাজে একটা বিশেষ একটা দিন, যখন হচ্ছে যে আমাদের বিভিন্ন সময় যে বাঙালি পরিবারগুলোর মধ্যে যে দেখা যায় যে শীতের সময়গুলোতে পিঠা পায়েসের একটা উৎসবের মতো ব্যাপারগুলো ঘটে। ঠিক সেরকম তালের যে পিঠা পায়েস এবং সেটাকে কেন্দ্র করে যে একটা খাওয়ার, সেটাকে কেন্দ্র করে যখন আমরা একটা ব্রত পালন করার চেষ্টা করি, তো এটাই কিন্তু আমাদের যে গ্রামের যে মানুষগুলো তাদের জীবনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেটাকে কিন্তু প্রাধান্য দেয়। এবং এটাও হচ্ছে এই তাল নবমী নামটা হওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ। এবং একই সাথে দেখব যে গল্পের যে প্রেক্ষাপটটা, সেখানে কিন্তু মূলত এই যে তাল নবমীর যে ব্রত বলি বা তার যে আয়োজনটা বলি, মানে সেটার ঘটনাগুলো কিন্তু মূল চালিকা শক্তি কিন্তু এই ব্যাপারটাকে কেন্দ্র করে। যেখানে আমরা দেখব যে চরিত্রগুলোর মধ্যে গোপাল এবং তার যে পরিবার, সে পরিবারের যে ক্ষুধা বলি, সামাজিক যে একটা প্রত্যাশা বলি বা বঞ্চনার যে একটা ইমোশন, এই ব্যাপারটা কিন্তু এই উৎসবটাকে ঘিরেই কিন্তু তৈরি হয়েছে। আমাদের এই যে সমাজ বাস্তবতার দিক থেকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে তাল এটা কিন্তু কোনো ফল হিসেবে যদি দেখি আমরা, তাহলে সেটা কিন্তু আমাদের সাধারণ অর্থে যে মূল অর্থটা সেটাকে কিন্তু প্রাধান্য দেয় না। যখন এটাকে আমরা প্রতীকী হিসেবে ধরবো, দেখবো যে আমাদের জীবনের যে মৌলিক চাহিদাটা অর্থাৎ খাদ্য এবং একই সাথে আমাদের যে সামাজিক যে একটা বন্ধন বা সামাজিক যে সম্পর্ক এবং একই সাথে আশা আকাঙ্ক্ষার যে প্রতীকের যে ব্যাপারটা, সেটাকেই কিন্তু তৈরি করাই দেয়। তো মূলত এখানে যে চরিত্রটা গোপাল, তার জন্য কিন্তু তাল ছিল কিন্তু যে নিমন্ত্রণের আশা তৈরি করার একটা উপায়। যেখানে কিন্তু তার যে পিসিমা, যেটাকে জটি পিসিমার বাড়ি থেকে যখন নিমন্ত্রণটা যখন আসতেছে না, তখন কিন্তু গোপালের প্রতি সেটা একটা বঞ্চনার প্রতীক হয়ে দাঁড়ায়। তো যে কারণে যখন আমরা দেখব যে তাল নবমীর যে দিনটা, এটা কিন্তু সমাজের যারা অবস্থাপন্ন শ্রেণীর মানুষজন তাদের জন্য একটা বলা যায় যে বিলাসপূর্ণ একটা উৎসবও, এবং একই সাথে সাইমুলটেনিয়াসলি যে নিম্নবিত্ত শ্রেণীর যে মানুষজন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বঞ্চনার কিন্তু প্রতীক। তো সেক্ষেত্রে গোপালের যে পরিবার, তারা কিন্তু তাল নবমীর যে অংশ বা উৎসবের যে অংশ সেটা হতে না পারার কারণে কিন্তু তাদের যে আশা বলি বা তাদের যে ওই পরিস্থিতিটাকে কেন্দ্র করে যে বঞ্চনা, সেটার সাথে কিন্তু তারা সরাসরি এখানে কনফ্লিক্টেড। এবং এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের বার্তাগুলোকে খুঁজে পাই, বিশেষ করে আমাদের যে সোশ্যাল ডিসক্রাইমিনেশনের যে ব্যাপারটা
যেটার সাথে আমাদের যে তাল নবমী গল্পের যে নামটা, সেটার সাথে কিন্তু আমাদের এই যে শ্রেণীভেদের যে ব্যাপারটা এবং সাথে সামাজিক যে বৈষম্যটা, সেটাকে কিন্তু ফুটিয়ে তোলার ব্যাপারটা কিন্তু আমরা ধরতে পারি। যেটা মূলত বলা যায় যে যারা অবস্থা সম্পন্ন এবং যারা তাদের মধ্যে উৎসব উদযাপন করার প্রবণতাটা বেশি, এবং একই সাথে গোপালের মতো যে দরিদ্র পীড়িত যে পরিবারগুলো, তারা কিন্তু এসব উৎসবের দিকে শুধু চেয়ে থাকে, কিন্তু তারা সরাসরি উৎসবগুলোকে নিজেরা ঘটাইতে পারে না। তো তালনবমী যে নামটা, সেটার মধ্যে থেকে আমরা যখন এই যে গোপালের যে একতরফা একটা প্রত্যাশা এই উৎসবকে কেন্দ্র করে, এবং সাথে পরবর্তীতে যখন সেটা বঞ্চনার দিকে চলে যায়, সেটাকে কিন্তু গভীরভাবে আমাদের ক্ষেত্রে প্রতিফলিত করায়, এবং সেটা কিন্তু আমরা সমাজের যে ভিতরের যে বৈষম্য যে চিত্রটা, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো এইখানকার এই গল্পের যে কাহিনীটা, অর্থাৎ যে আবহটা, যে যে ছন্দ দিয়ে আগাইছে, অর্থাৎ সেটা কিন্তু এখানে মূলত ওই যে তাল নবমীর যে ব্রত, সেটাকে কেন্দ্র করেই। কারণ গোপাল তাল সংগ্রহ করার যে ব্যাপারটা, সেটা নিজে করে এবং সেটা তার পিসিমাকে দিয়ে দেয়, এবং সে আশা করে যে এই ব্রতের জন্য তাকে হয়তোবা নিমন্ত্রণ জানানো হবে, কিন্তু শেষ পর্যন্ত নিমন্ত্রণ না পাওয়ায় সেটা কিন্তু একটা বঞ্চনার প্রকাশভঙ্গিটা কিন্তু দিয়ে ফেলে, যেটা কিন্তু আমাদের সামাজিক বাস্তবতার একটা মানে ঘটনাটাকে কিন্তু ইঙ্গিত দেয়। আবার এইখানে যখন দেখবো আমরা যে গল্পের যে শীর্ষবিন্দুটা, এখানে মূলত গোপালকে দেখেই কিন্তু সবাই কি করতেছে, যে পিসিমার বাড়িতে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু ঘটতেছে, কিন্তু তাকে কখনোই ডাকা হচ্ছে না। তার মানে এইখানে যে তার যে আবেগের যে জায়গাটা, সেটাতেও কিন্তু আমরা একটা প্রতিচ্ছবি পাই। তার মানে গ্রামীণ সংস্কৃতির যে দিক বলি, বা আমাদের সমাজ বাস্তবতার উৎসব ঐতিহ্য কেন্দ্রিক যে ব্যাপারগুলো, সেটাকে বলি, সেটার সাথে আমাদের জীবনের যে আনন্দ বলি বা প্রত্যাশা বলি বা আশা বলি, সেটার সাথে কিন্তু যে বঞ্চনার যে ব্যাপারটা, সেটা কিন্তু সরাসরি ডিরেক্টলি সংযুক্ত। কারণ এইখানে মানবিক যে আবেগের জায়গাটা, সেটা কিন্তু খুবই গভীরভাবে যুক্ত, এবং এই সব ব্যাপারগুলোকে কেন্দ্র করেই কিন্তু দেখা যায় যে আমাদের গ্রামীণ সমাজে যে দরিদ্র পীড়িত পরিবার বলি বা অবস্থা সম্পন্ন পরিবার বলি, তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হওয়ার একটা কৌশল তৈরি হয়, সাথে সামাজিক অবস্থান বলি বা মানবিক সংকটের যে ব্যাপারটা, সেটাকে কিন্তু প্রকাশ দেয়। তো এই গল্পটার ক্ষেত্রে যখন আমরা দেখব যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন এই বিষয়টাকে রচনার পরিস্থিতি দিলেন, সেটা কিন্তু গ্রামীণ জীবনের যে একটা সরল কৌশল এবং দারিদ্র্যের যে গভীরতাটা, সেটাকে কিন্তু তিনি ফুটে তুললেন, এবং ব্রিটিশ পিরিয়ডের যে ব্যাপারটা, সেটার সময় কিন্তু রচিত। তার মানে গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু তখন কৃষি বলি বা ছোটোখাটো যেসব কাজগুলো বলি, সেটার উপরই কিন্তু নির্ভরশীল। তার মানে এখানে গ্রামীণ সমাজের অধিকাংশ মানুষের ওই যে ইন রিয়েলিটি, সেটাকে কেন্দ্র করেই গল্পের যে ভাষা বলি, প্রকৃতির যে বর্ণনার ব্যাপারটা বলি, বা গ্রামীণ চরিত্রের যে চিত্রায়নটা বিভূতিভূষণের দিক থেকে আমরা পাই, সেটা কিন্তু আমরা এখানে অসাধারণভাবে দেখতে পারি। যেমন গল্পের শুরুতেই যখন আমরা দেখি যে সময়কালটা যখন বর্ষার দিন, তো ভাদ্র মাসের ভেতরের সময়টা, যে বর্ষার প্রকৃতি যেমন মানুষের জীবনকে একটা ছন্দ দেয়, সাথে আমাদের যে সাধারণ মানুষ, দরিদ্র পীড়িত মানুষ, তাদের জীবনকে কিন্তু কঠিন পরিস্থিতির দিকেও কিন্তু ঠেলে দেয়। তো এই ব্যাপারটাই কিন্তু আমরা এখানে প্রত্যক্ষ করি। এটার মধ্যে যখন আমরা দেখব যে সামাজিক এবং অর্থনৈতিক যে প্রেক্ষাপটের যে ব্যাপারটা, সেটার মধ্যে আমাদের প্রাধান্য আসবে হচ্ছে দারিদ্র্য এবং ক্ষুধার যে একটা তাড়না, সেটা যে কারণ গল্পটা কিন্তু এমন একটা পরিবারকে কেন্দ্র করে, যারা তাদের যে দিন যাপনের যে ব্যাপারটা, সেটা কিন্তু তাদের জমি জমার যে সামান্য আয় বলি বা তাদের যে নিজেদের যে জমানো অর্থবিত্ত বলি, মানে সেটার উপরে কিন্তু তারা সম্পূর্ণ নির্ভরশীল নয়। তার মানে তারা এমন একটা পরিস্থিতির মধ্যে বিলংস করে, যেটা হচ্ছে যে তাদের ওই যে গল্পের মধ্যে উল্লেখিত যে 15 দিনের টানা যে বর্ষা, সেটার ক্ষেত্রে তাদের সেই খাদ্য ভাণ্ডারের যে সিচুয়েশনটা, সেটা শেষ হয়ে যায়। তার মানে এইখানে তাদের যে দারিদ্র্যপীড়িত অবস্থাটা এবং ক্ষুধার যে তাড়নার জায়গাটা, সেটাকে স্পষ্ট করাই দিচ্ছে লেখক, যে 15 দিনের টানা বর্ষার কারণে তাদের খাদ্য ভাণ্ডার শেষ হয়ে যাচ্ছে, যেটা তাদের ওই সময়কার ব্রিটিশ পিরিয়ডের মধ্যে সেই সময়কার সাধারণ পরিবার মানুষ বা সাধারণ মানুষদের জন্য একটা দারিদ্র্যের কিন্তু প্রতীক। এবং ক্ষুধার কারণে ওইসব পরিবারের যে শিশুরা, তারা কিন্তু বিরক্ত, তারপরেও কিন্তু তারা তাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটাকে সবসময় লালন করে, যেটা একটা কঠিন বাস্তবতার চিত্র প্রকাশ দেয়। এবং শ্রেণী বৈষম্যের যে ব্যাপারটা, যেমন গল্পের মধ্যে আমরা যে চরিত্র পাবো কিছু, তাদের মধ্যে চুনি এবং তার যে পরিবারটা, সেটা কিন্তু মোটামুটি অবস্থা সম্পন্ন এবং গৃহস্থ পরিবার হিসেবে যেটা পরিচিত আর কি, যে মোটামুটি কৃষি ভাণ্ডারের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ।
তারা কিন্তু নিমন্ত্রণের যে সামাজিক যে প্রথাটা সেটা কিন্তু তারা পালন করতে পারে। কিন্তু একই সাথে গল্পের মধ্যে আরও কিছু চরিত্র দেখবো আমরা, যেটা ক্ষুদিরাম নামে একটা চরিত্র, এবং ক্ষুদিরামের যে পরিবার সে কিন্তু আবার নিমন্ত্রণে থাকার মানে যোগ্যতাটা হারায় যাচ্ছে। কারণটা কি? কারণ এখানে ওই জটি পিসিমা নামক যে পরিবার, তারা কিন্তু যখন অন্য মানুষকে যখন নিমন্ত্রণ দিচ্ছে, সেটা কিন্তু বেছে বেছে লোক নির্বাচন করার যে ঘটনাটাকা সেটাকে কিন্তু তারা ইঙ্গিত দিচ্ছে। দ্যাট মিনস সেইখানে আমরা শ্রেণী বৈষম্যের যে ব্যাপারটা সেটাকেই কিন্তু দেখতে পাচ্ছি। এবং একই সাথে আমরা গল্পের মধ্যে যে বর্ষার যে প্রকৃতির সাথে আমাদের যে প্রতিটা মানুষের যে চরিত্রগুলো, এখানে মোটামুটি 20-21টা চরিত্রের ব্যাপারগুলো উপস্থিত আছে। তার মধ্যে প্রধান চরিত্র 3 থেকে 4টা পাবো আমরা। তো এই চরিত্রগুলো কিন্তু তাদের জীবনের সাথে যে একটা গভীর সংযোগ সেটাকে কিন্তু আমরা দেখি। যেমন আউশ ধান ওঠার যে সময়টা, সেটা কিন্তু মোটামুটি একটা অনাহারের যে কষ্ট বলি বা তাল কোয়ানোর মতো যে কাজগুলো বলি, বা বর্ষাকালে যে সাপের ভয়ে যে গ্রামীণ যে একটা এই যে একটা সার্কুলেশন বা ইকোনমিক্যাল যে একটা বৃত্ত, সেটা কিন্তু একটা চরম বাস্তব সিচুয়েশনটাকে কিন্তু আমাদের সামনে তুলে ধরে। এবং একই সাথে সর্বশেষে কিন্তু আমরা একটা সাধারণ মানবিক স্পর্শ পাওয়ারও কিন্তু চেষ্টা করি, যেটা কিন্তু শেষে গিয়ে আমাদের সেটা পূরণ হয় না। অর্থাৎ মানবিক যে সম্পর্কে যে জায়গাটা, সাথে যে আশা আকাঙ্ক্ষা যে জায়গাটা, সেটাকে কিন্তু আমরা ফুললি সেখানে পাই না। কারণ নিমন্ত্রণ পাওয়ার মতো যে একটা ছোট আশা এবং তার সাথে যুক্ত থাকা শিশু মনের যে একটা উত্তেজনা, সেটা কিন্তু শিশুর সর্বোচ্চ সরলতার যে ব্যাপারটা সেটাকেই কিন্তু বোঝায়। সে কিন্তু ওই ক্লাস কনফ্লিক্ট সেখানে সে বোঝে না। এবং গল্পটি কিন্তু আমাদেরকে এই জিনিসটাকেও ইঙ্গিত দেয় যে কিভাবে আমাদের মানুষের যে মানবিকতা বলি বা সম্পর্কের প্রতি যে প্রত্যাশাটা, সেটা কিভাবে আমাদের বাস্তবতার কাছে সেটা হার মানায় দেয়। তা আমাদের যে গল্পের যে ক্যারেক্টারগুলো, সেটা যদি আমরা সাধারণ একটা প্রাধান্য দাঁড় করাই দিই, সেখানে আমরা মোটামুটি প্রধান যে চরিত্র সেটার মধ্যে পাবো আমরা ক্ষুদিরাম যে ভট্টাচার্য, তাকে পাবো। কারণ সে সামান্য গৃহস্থ এবং তার যে জমি জমা বলি বা তার যে তার পরিবারকে কেন্দ্র করে কিছু মানুষ যারা চলে, তাদের উপর নির্ভর করে তাদের সংসারটা চালায় তারা। এবং একই সাথে বর্ষায় তার পরিবারের খাদ্যের সংকট কিন্তু তারপরেও থাকে। একই সাথে হচ্ছে আমাদের যে নেপাল কিন্তু হচ্ছে ক্ষুদিরামেরই কিন্তু হচ্ছে বড় ছেলে, এবং তার বয়স সেখানে গল্পের মধ্যে উল্লেখ করা হচ্ছে 12 বছর। এবং সেটা সেই পরিবারে কিন্তু অভাব অনটনের যে ব্যাপারটা, সেটা কিন্তু এই নেপাল যে 12 বছর বয়সের এইখানে চরিত্র, সে কিন্তু বুঝতে পারে। এবং সংসারের এই যে অভাব অনটনের কারণে সে কিন্তু অসন্তোষ প্রকাশ করতেও কিন্তু দ্বিধাবোধ করে না। কিন্তু এই নেপালের ছোট ভাই হচ্ছে গোপাল, এবং সে হচ্ছে ক্ষুদিরামের ছোট ছেলে। তার বয়স এখানে 10 বছর দেখানো হয়েছে। তো সে কিন্তু আবার নেপালের তুলনায় কিন্তু সেরকম এতটাও যৌক্তিকভাবে চিন্তার জায়গাটাকে এখনও নিতে পারেনি। তার ভিতরে এখনও সরলতার জায়গাটা এবং আবেগপ্রবণ থাকার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখনও স্পষ্ট। এবং এই যে গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, সেটাকে আমরা যদি বলি যে তাল নবমী এবং নিমন্ত্রণের যে ব্যাপারটা, সেটা কিন্তু মূলত এই যে গোপালকে কেন্দ্র করে হওয়া এক ধরনের ব্যাপার স্যাপার। তার মানে এই গোপালকে কেন্দ্র করে আমাদের গল্পের যে মূল যে আনুষঙ্গিক বিভিন্ন উপাদানগুলো, সেগুলোকে আমরা বিস্তৃতভাবে আলোচনার জায়গাটা পাবো। এবং আরও যারা চরিত্রগুলো আছে, যেমন শিবু বারুদ যে আছে, তিনি হচ্ছে পাড়ার একজন ব্যক্তি, ওই পাড়ার একজন ব্যক্তি। তার ছেলে হচ্ছে আমাদের চুনি, যে গল্পের মধ্যে তার নাম আমরা পাই। এবং চুনি হচ্ছে যে শিবুর যে ছেলে সে, এবং সে মোটামুটি অবস্থা সম্পন্ন একটা পরিবারেরই সন্তান, কিন্তু সে নেপালের বন্ধু, গোপালের কিন্তু না। এবং চুনি আর নেপাল এবং গোপাল এরাও কিন্তু মোটামুটি হচ্ছে তাল নবমীর নিমন্ত্রণের যে ব্যাপারগুলোর সাথে মোটামুটি নিজেদের মধ্যে কথা বলে। আর এইখানে আমাদের মেইন যে ব্যাপারটা, সেটা হচ্ছে নাটবরের যে স্ত্রী, সেটা হচ্ছে আমাদের জটি পিসিমা। তাকে সবাই হচ্ছে জটি পিসিমা বলেই গল্পের মধ্যে সম্বোধন করে। তিনিই মূলত তাল নবমীর যে আয়োজনটা সেটা করে, এবং তিনি গল্পের এই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ নটবর মুখর্জি, তার হচ্ছে স্ত্রী হচ্ছে যে জটি পিসিমা, এবং তিনি সরাসরি ভূমিকা এখানে দেয়নি, তার নটবরের আমরা ভূমিকা পাই না, কিন্তু তার পরিচয়টা এখানে যে অবস্থা সম্পন্ন একটা পরিবার আর কি। আরও বিভিন্ন ক্যারেক্টার পাবো আমরা, যে গণেশ কাওড়া, সে হচ্ছে একজন নাঙল চাষি, এবং গোপালকে সে একা তাল কুড়াতে দেখে তাকে সাবধান করে দেয় বর্ষার সময়টাতে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে। একই সাথে আমরা লাবণ্যদি নামে এক ক্যারেক্টার পাবো, যে হচ্ছে জটি পিসিমারি হচ্ছে বড় মেয়ে, এবং তাল নবমীর যে খাওয়ার পরিবেশনার যে ব্যাপারটা যখন সে করতে যায়, তখন দেখে যে গোপালকে দেখে সে একটা হাসি খুশি মনোভাব প্রকাশ করা ব্যাপারটাকে ঘটায়। এছাড়া আমরা অন্যান্য বিভিন্ন ক্যারেক্টারগুলোকে পাবো, বিশেষ করে যেমন জগবন্ধু চকর্তি, সাথে রাখাল রায়, সাথে শানু, এবং একই সাথে হচ্ছে আমরা পাঁচু, তারপরে হরেন, তারপর হারু, হিতেন, দেবেন, এরকম আরও অনেকগুলো ক্যারেক্টারকে আমরা পাবো। তো এখানে মেইন আমাদের কেন্দ্রীয় যে চরিত্র, সেটা কিন্তু গোপাল, এবং সে হচ্ছে 10 বছর বয়সের একজন বালক, যার ভিতরে আমরা যদি এরকম দাঁড় করাই যে একজন গোপাল ইজ ইকুয়াল টু আমাদের সরলতা
এবং তার ভিতর আছে আশা এবং শিশু মনের যে কল্পনার যে একটা ব্যাপার, সেটাকে কিন্তু আমরা এই যে গোপাল ক্যারেক্টারটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা পাই। কিন্তু গোপালের যখন আমরা বৈশিষ্ট্যটাকে বিবেচ্ছেদ করব, তো সেটাকে দেখবো আমরা যে তার ভিতরে একটা ক্ষুধার অনুভূতি আছে, এবং তার ক্ষুধার যে অনুভূতিটা বা মনের যে আকুতিটা, সেটা কিন্তু গল্পের শুরুর দিকে সেটা আমরা পাই, সেটা ফুটে ওঠে কিন্তু। এবং একই সাথে তার মধ্যে একটা নির্দোষ আশা, যে তালনবমীর যে নিমন্ত্রণের যে আশাটা, সেটা তো সবসময় তাকে একটা উত্তেজনার মধ্যে রাখে। এবং তার মধ্যে এক ধরনের সাহসের যে বৈশিষ্ট্য, সেটাকে কিন্তু আমরা দেখি যখন সে যে বর্ষার যে ভেজা মাঠ বলি বা সাপের ভয়ে পিছনে হেঁটে সে যখন যে তালের খোঁজে যখন বের হয়, 10 বছর বয়সের একজন বালক, সে ব্যাপারটা কিন্তু সাহসের বৈশিষ্ট্যটাকে ইঙ্গিত দেয়। এবং একই সাথে অত্যন্ত আবেগপ্রবণ, কারণ নিমন্ত্রণ না পাওয়ার ঘটনায় সে অভিমান বলি বা দুঃখে ভেঙে পড়ার যে ব্যাপারটা বলি, সেটাও কিন্তু ঘটে। তার মানে এই গোপাল ক্যারেক্টারটাকে কেন্দ্র করলে আমাদের মতো যারা দরিদ্র পীড়িত শিশু, তাদের প্রতিনিধি হিসেবে তাকে ধরা যায় এখানে। এবং যারা ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে ছোট ছোট সুখের যে স্বপ্নগুলো, সেটাকেও দেখে। একই সাথে আমাদের যে নেপালের যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু মূলত তার বৈশিষ্ট্যগুলোকে যদি দেখি আমরা, সে একদিক থেকে রেসপন্সিবল, দায়িত্ববোধ আছে তার মধ্যে, কারণ ছোট ভাইকে মায়ের কাছে পাঠানোর মাধ্যমে তার যে বড় ভাই যে দায়িত্বশীলতার যে জায়গাটা, সেটাকে কিন্তু সে প্রকাশ দেয়। এবং সাথে তার মধ্যে একটা কৌশলের জায়গাটা আছে, এবং একই সাথে তার মধ্যে মোটামুটি আমাদের রিয়েলিস্টিক যে সিদ্ধান্তের জায়গাটা, সেটাকে আমরা দেখতে পারি। মূলত সে আবেগপ্রবণ নয়, সে বাস্তবতাটাকে মেনে নেয়। এবং এটা মূলত দরিদ্র পীড়িত যেসব পরিবার, সেই সব পরিবারের যে বড় সন্তানদের যে অবস্থাটা, সেটাকেই কিন্তু ইন্ডিকেট করে হচ্ছে আমাদের নেপাল ক্যারেক্টারটা, যার দায়িত্ব বলি বা স্বপ্নের মধ্যে যে একটা ব্যালেন্সড রাখার যে ব্যাপারটা, সেটাকে কিন্তু সে রাখতে চায়। আর জুটি পিসিমা যে ব্যাপারটা, এটা কিন্তু হচ্ছে যে গ্রামের মধ্যে থেকে যেসব ফ্যামিলিগুলো মোটামুটি অবস্থা সম্পন্ন, সবাই তাকে মোটামুটি দেখা যায় যে তার ওই অবস্থা সম্পন্ন পরিস্থিতির জন্যই কিন্তু তাকে শ্রদ্ধার সঙ্গে দেখে। এটার তাহলে তার বৈশিষ্ট্যের জায়গাটা কেমন? যেহেতু নটবর তার স্বামী যে মোটামুটি অবস্থা সম্পন্ন, তার মানে তার অর্থনৈতিক সচ্ছলতার জায়গাটা আছে, এবং এটা থাকার কারণে তার পরিবার কিন্তু তাল নবমীর মতো যে উৎসব, সেটাকে কিন্তু পালন করতে পারার ব্যাপারটাকে ঘটায়। এবং একই সাথে নিমন্ত্রণের যে আয়োজনটা, সেটাও কিন্তু তাদের যে সামাজিক যে অবস্থানটা, সেটাকে কিন্তু ইঙ্গিত দেয়। এবং একই সাথে সে নির্লিপ্ততার যে ব্যাপারটা, সেটা কিন্তু তার মধ্যে ঘটে, কারণ গোপাল নামক যে 10 বছর ক্যারেক্টারের যে বালক, সে যখন তাল এনে দেওয়ার পরেও যখন সে তার প্রত্যাশিত যে আন্তরিকতার যে ব্যাপারটা, সেটাকে যখন সে দেখায় না, সেটা কিন্তু তার মধ্যে এক ধরনের নির্লিপ্ততাটা প্রকাশ করে। এবং একই সাথে যে আমাদের যে প্রথার প্রতি অনুগত্য থাকা, যে নিমন্ত্রণের ক্ষেত্রে যখন আমি সামাজিক শ্রেণী বলি বা সম্পর্কের যে গুরুত্বের ব্যাপারটা সিদ্ধান্ত নিই, সেটা কিন্তু তার মধ্যে আছে। তার মানে এই জুটি পিসিমা ক্যারেক্টারটা শুধুমাত্র যে গল্পের ক্ষেত্রে সত্য হয়ে থাকতেছে তা না, এটা মূলত আমাদের বাস্তব জীবনে যে শ্রেণীবিভেদের যে প্রতীক, সেটাকেও কিন্তু ফুটিয়ে তোলে। এবং তার যে চরিত্র, সেটাকে কেন্দ্র করে আমরা সমাজের যে অবস্থা সম্পন্নতা যে একটা কর্তৃত্ব, এবং একই সাথে দরিদ্রের প্রতি নির্লিপ্ত আচরণের যে ব্যাপারটা, সেটাকেও কিন্তু আমরা এখানে দেখতে পারি। তার মানে এই যে ব্যাপারগুলোকে কেন্দ্র করেই আমাদের মূল ব্যাপারগুলো আসে। এখন যদি আমাদের যে গল্পের যে পটভূমির যে জায়গাটা, যে দরিদ্র পরিবার বলি এবং একই সাথে তাদের সামাজিক যে অবস্থা জায়গাটা বলি, সে চর্চাকে কেন্দ্র করে মূলত এখানে দরিদ্র এবং ক্ষুধার যে ব্যাপারটা, সেটা কিভাবে আসে, এটার মূল কারণটা হচ্ছে যে অভাবের যে বাস্তবতাটা, সেটা মূলত যে ক্ষুদিরামের যে পরিবারটা, যেখানে নেপাল এবং গোপালের 2 সন্তান, তারা যেহেতু অবস্থা সম্পূর্ণ নয়, তার মানে তাদের বাড়িতে 2 দিন হাঁড়ি চড়েনি। এই টানা যে 15 দিনের বর্ষা, সেটাতে তাদের বাড়িতে 2 দিন হাঁড়িতে ভাত চড়েনি। এবং এটা শুধু তাদের পরিবারের জন্যই কিন্তু সেখানে সত্য তা কিন্তু না, সেই সময় সমগ্র এই ব্রিটিশদের সময় চলমান যে সমগ্র যে গ্রামীণ জনগোষ্ঠী, তাদের জন্য একটা সাধারণ চিত্র কিন্তু সেই সময় ছিল। এবং একই সাথে যে ক্ষুধার যে একটা প্রভাব, সেটা কিন্তু আমরা গোপাল এবং নেপালের মতো শিশুদের মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখি। এবং তারা কিন্তু তাদের যে ক্ষুধার যে প্রভাবটা, এটা কিন্তু তাদের জীবনের যে এই যে কষ্টটা, এটা কিন্তু সামাজিক বৈষম্যের কিন্তু একটা সম্পূর্ণ ফলাফল এবং প্রতিফলনের জায়গাটাও কিন্তু আমরা দেখি। সাথে একই সাথে আমাদের যে কৃষি নির্ভর যে অর্থনীতির যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের এই যে গল্পের যে চরিত্ররা, সেটা কিন্তু সরাসরিভাবে বলি বা পরোক্ষভাবে বলি, তারা কিন্তু সামগ্রিকভাবে এগ্রিকালচারের যে ইকোনমিটা, সেটার সাথেই কিন্তু নির্ভরশীল। তারা কিন্তু কেউই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে সম্পৃক্ততা নয়, তারা সম্পূর্ণভাবে জমিতে উৎপাদিত যে ফসলের যে সার্কুলেশনটা, সেটার মধ্যে তারা নির্ভরশীল। সেটা যখন আমরা নাটবরের যে ব্যাপারটাকে দেখব, সেটার মধ্যেও সত্য। এবং একই সাথে আমাদের এই গোপালের যে বাবা, অর্থাৎ আমাদের এইখানে গোপালের যে বাবা এবং নেপালের যে বাবা বারুজ্যের ক্ষেত্রেও সে একই অবস্থা, ক্ষুদিরামের ক্ষেত্রেও। তাহলে এই যে ব্যাপারটা, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের কৃষিভিত্তিক যে অর্থনীতিটা, সেটার সাথে কিন্তু সরাসরি এবং প্রত্যক্ষভাবে জড়িত। যেমন আউশ ধানের যে নির্ভরশীলতাটা, এরা যখন
আউশ ধানের যে ফসলটা যখন উঠবে, তার মানে ক্ষুদিরামের ঘরে আবার তখন কিছু খাবার আসবে, এই জিনিসটাকে কিন্তু ইঙ্গিত দেয়। কারণ কৃষি নির্ভর অর্থনীতির চরম সংকটটা কোন সময় ঘটে? যখন ফসলের যে ভাণ্ডারটা সেটা তখন কমে যায়। তার মানে যেখানে একটা পরিবার সম্পূর্ণ কৃষির উপরে নির্ভরশীল, সেটা যদি পরিমাণটা যদি আমার কাছে অ্যাভেলেবল না থাকে, তাহলে সেই জিনিসটার মধ্যে থেকে আমার দারিদ্র, ক্ষুধা, এইসব ব্যাপারগুলো আমার সামনে বাস্তব আকারে ধারণ মানে চিত্রটা আমার সামনে ফুটে ওঠে। একই সাথে যে তাল বিক্রি করে উপার্জন করার যে বৈশিষ্ট্যটা, এটা কিন্তু একদিক থেকে বলা যায় যে কৃষি সম্পর্কিত যে কাজগুলো সেটার সাথে বৈশিষ্ট্য ভিত্তিক আমরা ছোট ছোট কাজের যে ইঙ্গিতগুলো, সেটা কিন্তু আমরা বর্তমানের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমরা যারা দেখা যাচ্ছে যে ধান চাষ করি, তে 2 সিজন হোক বা 3 সিজনে হোক, পাশাপাশি কিন্তু আমরা দেখা যাচ্ছে যে পেঁয়াজ বা রসুন বা সরিষা বা ভুট্টা বা ছোট করে হলো শাকের জমি বা শাকসবজি যেটা বলি আমরা, এইসবের চর্চা কিন্তু আমরা চেষ্টা করি যাতে ছোটোখাটো অর্থনৈতিক যে সংস্থানের যে জায়গাটা সেটা যেন কিছুটা হলেও অ্যাভেলেবল থাকে। যখন শ্রেণী বৈষম্যের যে ব্যাপারটা আসে গল্পের মধ্যে, তখন দেখবো বিভিন্ন শ্রেণীর যে মানুষের যে অবস্থানটা এবং তাদের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্কটা, সেটা কিন্তু ওই অবস্থানটাকে কেন্দ্র করে কিন্তু আসে। যেমন অবস্থা সম্পন্ন যেসব ফ্যামিলি, বিশেষ করে চুনির পরিবারটা এখানে কিন্তু অবস্থা সম্পন্ন, তার মানে তারা নিমন্ত্রণের আয়োজন করতে পারে, যেখানে ক্ষুদিরামের যে পরিবারটা অর্থাৎ আমাদের যে গোপাল এবং নেপালের যে বাবা, তারা কিন্তু এই জিনিসটাকে আয়োজন করতে পারার যে ব্যাপারটা, সেটা কিন্তু এই সাহসটা কিন্তু তারা নিতে পারে না, তারা তাদের কল্পনারও বাইরে। কারণ তারা সম্পূর্ণভাবে একটা জমির উৎপাদনের উপর নির্ভরশীল, যাদের অ্যাভেবিলিটিটা খুবই কম। এবং একই সাথে যে নিমন্ত্রণের যে বৈষম্যটা, সেটা আসলে মূলত ওই যে ক্লাস কনফ্লিক্টের যে ব্যাপারটা, সমাজের যে শ্রেণীভিত্তিক যে বৈষম্যটা, সেটাকেই কিন্তু এখানে প্রকটভাবে তুলে ধরে। একই সাথে সামাজিক প্রথা, যে আমরা যেটা দেখি যে সামাজিক প্রথার সাথে আমাদের যে সম্পর্কটা, যে তালনবমী উৎসব, এটা কিন্তু আমাদের যে গ্রামীণ জীবনে হওয়া যে উৎসবটা, এবং সেটা কিন্তু আমাদের সামাজিক সংযোগের একটা প্রতীক। যেমন আমরা যখন আমাদের চলমান জীবনে যেমন ঈদের মৌসুম বলি বা পূজার মৌসুমগুলো বলি, মানে সেই সময়গুলোতে মূলত বিভিন্ন সময় নিমন্ত্রণ জানাচ্ছে কাদেরকে? আমাদের চেনা পরিচিত আত্মীয় স্বজনগুলোকে, এবং সকলকেই কি আমরা দাওয়াতের পরিস্থিতিটাকে ঘটাই? হয়তো বিভিন্ন পরিবারের সকল ফ্যামিলি মেম্বারদেরকে জানানো হয়, যাদের উপস্থিত হওয়ার বলা যায় যে অবস্থা থাকে, তারা হয় উপস্থিত থাকে। এখানে ডিস্টেন্সের ব্যাপারটাও জড়িত, যে কাছাকাছি থাকলে সেটা হয়তো বা খুব সহজেই হয়ে যায়, আবার লং ডিস্টেন্সেরও সেভাবে প্রস্তুতির জায়গাটা থাকে না। তার মানে নিমন্ত্রণ ব্যাপারটা কিন্তু যে শুধুমাত্র আমাদের সাধারণ একটা নাম তা কিন্তু না, এটা সামাজিক সংযোগের যে ব্যাপারটা সেটাকে কিন্তু প্রকাশ দেয়। তার মানে সামাজিক যে প্রত্যাশার যে ব্যাপারটা, সেটা যখন এক পরিবারের সাথে আর এক পরিবারের যখন থেকে যায় বা হওয়ার ব্যাপারটা ঘটে, সেখান থেকে কিন্তু আমাদের সামাজিক চর্চার যে ব্যাপারটা পরিবারগত দিক থেকে, প্রথাগত দিক থেকে, সামাজিক চর্চা ব্যাপার দিক থেকে সেটা কিন্তু ওঠে। আর এই যে গল্পের মধ্যে যখন আমরা দেখব যে নারীর যে চরিত্রটা, সেখানে আমরা জটি পিসিমা বলি বা লাবণ্যদির মতো যে ক্যারেক্টারটা বলি, তারা কিন্তু সামাজিক বলি বা সাংস্কৃতিক যে জায়গাটা বলি সেটার দিক থেকে কিন্তু তারা একটা ভূমিকা পালন করে। কারণ লাবণ্যদি সে হচ্ছে জটি পিসিমার যে ক্যারেক্টারটা সেটার কিন্তু পুরোটাই বিপরীত, যেখানে জটি পিসিমা প্রভাবশালী একজন নারী এবং সে সামাজিক প্রথা পালন করে এবং একই সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার সর্বোচ্চ ভূমিকা জায়গাটা কারা দিতে পারবে সেই জিনিসটাকে কিন্তু সে মাথায় রাখে। কিন্তু লাবণ্যদির ক্ষেত্রে দেখা যায় সে কিন্তু মোটামুটি বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষজনের প্রতি কিন্তু সহানুভূতিশীল এবং তার যে মানবিক যে দিকটা সেটা কিন্তু তার আছে। এবং একই সাথে এর মধ্যে আমরা যে সামাজিক নিরাপত্তার যে ব্যাপারটা সেটাকে কিন্তু দেখি আমরা, যেমন আমাদের যে এই যে খাদ্যের যে একটা নিরাপত্তা, যেটা আমরা বর্তমান পৃথিবীতে যেটা পাই, যে আমাদের যখন যে এখন কিন্তু আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার জায়গাটা কিন্তু দেখা যায় যে উত্তরবঙ্গ বলি বা দক্ষিণবঙ্গ বলি, প্রায় পরিবারের ক্ষেত্রে কিন্তু থাকে। স্বয়ংসম্পূর্ণতাটা হচ্ছে আমাদের যে অন্তত 3 বেলা খাওয়ার যে প্রবণতাটা মোটামুটি পরিবারের মধ্যে সেটা কিন্তু অ্যাভেলেবল, কিন্তু খাদ্যের যে নিরাপত্তাটা সেটা কি পুরা বছরের জন্য কি সামগ্রিকভাবে আছে রাষ্ট্রীয়গত দিক থেকে বা আমাদের বিভিন্ন আঞ্চলিক যে দিকগুলো অর্থাৎ উত্তরবঙ্গ বলি বা দক্ষিণবঙ্গ সেটার দিক থেকে কি আসলেই আছে? তার মানে খাদ্য নিরাপত্তার যে ব্যাপারটা সেটাকেই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে ধরা যাবে। এবং সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগটা কিন্তু এখানে আর একটা বড় ফ্যাক্টর। কারণ বর্ষা যদি টানা হয় সেক্ষেত্রে মানুষজনের জীবনযাত্রাটা কিন্তু কঠিন হয়ে পড়ে, যেক্ষেত্রে দেখা যায় যে দরিদ্র পীড়িত ফ্যামিলির ক্ষেত্রে পেট ভরানোর জন্য যখন বিশেষ করে যেখানে ছোটো বাচ্চারা থাকে সেখানে কিন্তু দেখা যায় যে এক ধরনের অভাবের কিন্তু চাপটা তখন কিন্তু বোঝা যায়। অর্থাৎ সেখানে আমাদের যে ডেফিসিয়েন্সির যে প্রেশার সেই জিনিসটা সবচেয়ে বেশি প্রলুব্ধ হয়। একই সাথে প্রাকৃতিক পরিবেশ বলি বা আমাদের যে জীবনযাত্রার যে ব্যাপারটা বলি,
সেই জিনিসটাও কিন্তু আমাদের মেইনটেন হয় এইসব পরিবেশগত ব্যাপারগুলোর দ্বারা। যেমন এখানে আমাদের প্রাকৃতিক পরিবেশ বলতে বর্ষার যে সিজনটা সেটা কিন্তু আসে, এবং সেটার সাথে আমাদের যে কাজের যে একটা সীমাবদ্ধতাটা জীবনযাত্রার দিক থেকে সেটাকে কিন্তু প্রকাশ করে। কারণ বর্ষার সময়টাতে কাজ না থাকায় কিন্তু বিভিন্ন পরিবার কিন্তু অনাহারে দিন কাটাচ্ছে। তার মানে এই যে প্রতীকী যে জায়গাগুলা সেটাকে কিন্তু আমরা বর্তমান জীবনের সাথে কিন্তু আমরা তুলনা করতে পারি, যেটার সাথে আমাদের যেমন তাল জিনিসটাকে কিন্তু আমাদের খাদ্যের প্রতীক হিসেবেও ধরতে পারি। আমাদের এইখানকার যে গোপাল বলি বা নেপাল বলি তাদের মতো করে যে একটা বড় কল্পনা তৈরি করার যে একটা মনোজগৎ সেটাকেও কিন্তু জীবন্ত করে তোলা, স্বপ্নের লালন বলি যেটাকে আমরা, যে ড্রিমটাকে লালন করতে পারার যে ব্যাপারটা সেটাকেও কিন্তু আমরা ধরতে পারি। আমি আশা করতেছি যে সমাজের উচ্চ শ্রেণীর মানুষজন আমাকে হয়তো বা তাদের কোনো নিমন্ত্রণ করবে কোনো একটা অনুষ্ঠানের ক্ষেত্রে, এই যে স্বপ্নটা সেটা কিন্তু আমাদের সমাজে এখনও স্টিল রানিং, এবং একই সাথে যে সম্পর্কে যে চর্চাটা সেটা কিন্তু প্র্যাকটিসিংয়ের মধ্যে এখনও আছে। এবং একই সাথে বর্ষার যে মৌসুমটা এখানে উল্লেখ করা আছে সেটা কিন্তু একদিক থেকে আমাদের জীবনের যে কঠোর যে বাস্তবতার যে সিচুয়েশনটা সেটাকে কিন্তু ইঙ্গিত দেয়। কারণ সেই সময় আমাদের দরিদ্রপীড়িত যেসব ফ্যামিলিগুলো তাদের মধ্যে অভাব বলি, সংকট বলি, একই সাথে তাদের মধ্যে যে একটা লনলিনেস, যে প্রকৃতির সাথে একঘেয়েমি হয়ে থাকার যে ব্যাপারটা, এবং একই সাথে প্রকৃতির শক্তির কাছে নিজের জীবনটাকে ছেড়ে দেওয়া, যে যতক্ষণ না পর্যন্ত প্রকৃতি স্থবির হয় ততক্ষণ পর্যন্ত আমি সেটার মধ্যে আটকায় আসি, এবং একই সাথে যে আশা আকাঙ্ক্ষা সব কিছু মিলায় আমাদের জীবনের যে প্রকৃত চিত্রের যে ব্যাপারটা সেটা কিন্তু তুলে ধরে। এখন যদি গল্পের যে মূলত যে একটা বলি যে আমরা চিত্রকল্প বা সিনেম্যাটোগ্রাফির যে জায়গাটা সেটার দিক থেকে যদি একটু ভাবি তাহলে জিনিসটাকে আসবে এরকম, যেমন এই যে শুরুতেই মানে গল্পের শুরুতেই যখন ঝমঝম বর্ষা এই শব্দটাকে যখন তোলা হচ্ছে সেটা কিন্তু আমাদের জীবনে যে প্রকৃতির সাথে একটা কঠিন বাস্তব এবং একই সাথে মানসিক যে অবস্থাটা সেটাকে কিন্তু এখানে প্রকাশ দিচ্ছে। যখন এই যে বর্ষার যে যখন একটা ঝমঝম শব্দ করে যখন বৃষ্টিটা পড়ে, শহরের জীবনে হোক বা গ্রামীণ জীবনে মানুষের জীবনে একটা স্বস্তিদায়ক পরিস্থিতিটা প্রকাশ দেয় না? অর্থাৎ দীর্ঘ 3 মাস বা 4 মাস বা 6 মাস পরে যখন বর্ষার একটা পরিস্থিতি ঘটে, তার মানে এই যে বর্ষার যে শব্দটা, যে বর্ষার ঝমঝম শব্দ করে বর্ষা, তার মানে বৃষ্টির শব্দটা কিন্তু গল্পের শুরুতেই একটা নরম ঠান্ডা বিষণ্ণ পরিবেশ তৈরি করে দিচ্ছে। এবং একই সাথে যখন আমরা গল্পের মধ্যে দেখতেছি যে মাঠে 1 হাঁটু জল আর কাদা, এই যে ব্যাপারটা যে কাদা এবং জল, এই ব্যাপারটা কিন্তু কোথায় ঘটে? যে গ্রামগুলোতে আমাদের দেখা যাচ্ছে যে মোটামুটি ট্রান্সপোর্ট সিস্টেমগুলো খুব বেশি ভালো নয়, অর্থাৎ দুর্দশার যে জায়গাটা, এবং একই সাথে সেখানকার যাতায়াত ব্যবস্থাটা শহরের সাথে বা শহর কেন্দ্রিক পরিস্থিতির সাথে খুব অ্যাভেলেবল নয়। এই ব্যাপারটা কিন্তু আমরা ঘটে, যেটা আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিনিয়ত আমরা নিজেরাও দেখে আসছি, এবং এখনও বিভিন্ন গ্রামে আমরা এই পরিস্থিতির সম্মুখীন হই। একই সাথে যে বাঁশ ঝাড় বলি, যে যেমন একটা লাইন আছে এরকম যে বাঁশ ঝাড় নুয়ে নুয়ে পড়ছে যে বাদলার হাওয়ায়, এই যে বাঁশ ঝাড় ডোবা, এই শব্দগুলা কিন্তু প্রকৃতির সাথে আমাদের যে নমনীয়তার এবং সংগ্রামের যে ব্যাপারটা, যে বাঁশঝাড় ডোবা সাথে আমাদের যে কাদা জল, তারপরে হচ্ছে আমাদের যে রাস্তার অবস্থাটা বর্ষার সময় যে বেগতিক, এই ব্যাপারটাকে কিন্তু আমরা ওভারকাম করেও কিন্তু টিকে থাকতেছি। দ্যাট মিনস এই জিনিসটা কিন্তু আমাদের জন্য বাস্তব যে সংগ্রামের একটা প্রতীক হিসেবে ব্যাপারগুলো কিন্তু আসতেছে। একই সাথে এই যে খাদ্য রিলেটেড যে ব্যাপারটা যখন আসে এইখানে, যে তালের বড়া বলি বা পায়েস বলি, যেমন আমরা এখনও কিন্তু যে গ্রামীণ জীবনটাকে যখন আমরা এভাবে চিন্তা করি যে এই শীতের সময় পিঠাপুলি খাবো, এই ব্যাপারটা যখন আমাদের কল্পনায়ও আসে, দেখা যাচ্ছে যে অনেক ফ্যামিলির ক্ষেত্রে জিনিসটা কিন্তু আমাদের বাস্তবতার সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। কারণ স্বপ্নগুলো কিন্তু আনন্দদায়ক, কিন্তু বাস্তবে সে জিনিসটাকে ঘটানোর সামর্থ্য যেখানে নাই সেখানে কিন্তু সেটা এক ধরনের বলা যায় যে ওই তিমির তমসা হিসেবেই থেকে যায়। এবং একই সাথে বলি যে আমাদের যে পিঠে যে ব্যাপারটা সাথে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সব সময়ের ক্ষেত্রে যে শিশু মন যেটা একটা কিন্তু আনন্দের এবং প্রতীক, সেই জিনিসটাকে কিন্তু আমরা এখানে দেখি যে এই চিত্রকল্পগুলো বিভূতিভূষণের গল্পগুলোতে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পারি। সেটা শুধুমাত্র যে আমাদের যে তালনবমী গল্প তা না, প্রতিটা গল্পের মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু খুবই মুখ্যত চিত্রকল্প হিসেবে চলে আসে। একই সাথে এখানে যে গোপালের যে মনসজগৎটা, যে মানসপটটা থেকে যদি আমরা সেটাকে একটু যদি খোলামেলা করে দেখি, যেমন একটু জুম করে দেখি, যে তার যে ক্ষুধা, তার যে আশা এবং তার যে নিরাশাটা, সেটা কিন্তু গল্পের একটা বৃহৎ অংশ জুড়ে আছে। এবং সেখানে যেমন তার মধ্যে যে নিমন্ত্রণের যে একটা অপেক্ষা, যে যেমন সে একটা জানালার পাশে চুপচাপ বসে থাকে এবং পথের দিকে তাকিয়ে থেকে কল্পনা করে
যে কখন তাকে জিনিসটা ঘটানোর পরিস্থিতিটা কেউ দিবে, কিন্তু সে বাস্তবের ক্ষেত্রে যখন জিনিসটার মধ্যে একটা দ্বন্দ্ব পেয়ে যাচ্ছে সে কিন্তু সেখানে হকচকায় যাচ্ছে না। কিন্তু এই যে চিত্রটা, যে আমাদের দরিদ্র পীড়িত ফ্যামিলির যে চিত্রটা, সেটা কিন্তু এখানে স্পষ্ট হয়ে আসে। তারপরে এই যে আমাদের যে মায়ের হাতের যে বিভিন্ন দিক থেকে বলা যায় যে আমরা ঘুমোচ্ছি, এসে গায়ে গায়ে হাত দিয়ে মানে আলতো করে একটা ঠেলা দিয়ে বলতেছে কী ব্যাপার, মানে এখনও ঘুমানো লাগিচ্ছে, ওঠা লাগবে না। তার মানে এই যে গোপাল যখন এই ব্যাপারটাকে দেখে, তখনই যে স্বপ্ন থেকে জেগে ওঠার যে আশা এবং বাস্তবতার মধ্যে যে একটা করুণ মিলন, এই এই ব্যাপারটা কিন্তু সে নিজে তখন কিছুটা হলেও টের পায়, যে তার মধ্যে ব্যাপারটা তখন একটু হলেও বোঝে যে না, সে যে আনন্দটা চাইছিল, যে নেমন্তন্নটা পেলে সেখানে গিয়ে সে তার আনন্দটাকে আরও বেশি সে বাস্তবায়িত করবে, কিন্তু সেই জায়গাটা কিন্তু তখন আসে না। এবং একই সাথে যখন আমরা বিভূতিভূষণের যে কিছু কিছু শব্দচনের ব্যাপারগুলোকে দেখি, সেটা সত্যিকার অর্থে সরল এবং সাবলীল, এবং যেটা আমাদের জীবনের যে সারল্য অবস্থাটা সেটাকে কিন্তু নিখুঁতভাবে ফুটায় তোলে। যেমন যেমন পেট চুই চুই করছে, তারপরে মা কিন্তু বকবে, এই যে এই ধরনের শব্দগুলা, এটি কিন্তু শিশুর যে সরলতাটা এবং তার যে মেন্টাল কন্ডিশন সেটাকে কিন্তু সম্পূর্ণ রিফ্লেক্ট করে। এবং একই সাথে প্রকৃতির যে ওই যে ঝমঝম বর্ষা, মাঠে এক হাঁটু জল, এই যে প্রকৃতিটাকে জীবন্ত করে তুলতে পারার যে বর্ণনাটা, সেটা কিন্তু আসলে সার্বিকভাবে যে ঢং, যেটাকে আমরা গল্পের যে আবহটা, মানে সেটা সত্যিকার অর্থে আমাদের জীবনের যে ধারাটা বলি এবং একই সাথে আমাদের স্বাভাবিক যে আবেগ অবস্থাটা, সেটাকে কিন্তু স্পষ্ট করাই দেয়। তার মানে এই সব ব্যাপারগুলোকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই তালনবমীর যে গল্পর ব্যাপারটা, সেটা কিন্তু স্পষ্ট হয়। তো এই যে ব্যাপারগুলো, সেটাকে যখন আমরা বিভিন্ন আঙ্গিকে মানে আরও ডাইভার্সলি দেখার চেষ্টা করব, এভাবে আমি দেখার চেষ্টা করি যে জিনিসটাকে বিভিন্ন আঙ্গিকে একটু ভেঙে ভেঙে দেখার যে জায়গাটা, যে যেমন ক্ষুদিরামের যে ফ্যামিলিটা, অর্থাৎ গোপাল এবং একই সাথে নেপালের যে বাবা, তাদের ফ্যামিলিও কিন্তু দরিদ্র, এবং একই সাথে গ্রামীণ সমাজের যে অবস্থা সম্পন্ন যেসব পরিবার, বিশেষ করে যে জটি পিসিমার যে পরিবারটা, তাদের যে পার্থক্যের যে জায়গাটা, সেটা আমাদের সামাজিক যে স্তর বিভাজন বলি বা বৈষম্যের যে ব্যাপারটা বলি, সেটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দেয়। তার মানে সমাজবিজ্ঞানের আলোকে যদি আমরা দেখি যে সমাজের যে শ্রেণীবিন্যাস এবং তার যে প্রভাবটা, সেটা কিন্তু গল্পের আমাদের যে কেন্দ্রবিন্দু। এবং একই সাথে সামাজিক যে নেটওয়ার্ক বলি বা সম্পর্ক বলি, মানে সেটা কিন্তু এখানে আরও গুরুত্বপূর্ণ। কারণ নেপাল বলি, গোপাল বলি এবং পাড়ার অন্যান্য যারা ছেলে মেয়েগুলা, তাদের আন্তঃসম্পর্কের ব্যাপারটাও কিন্তু এখানে স্পষ্ট। এবং ওই যে নিমন্ত্রণটাকে একটা মাধ্যম হিসেবে যখন ব্যবহার করতেছি আমরা, সেটা কিন্তু সমাজের যে অন্তর্ভুক্তি বলি বা বর্জনের যে একটা অবস্থা বলি, সেটা কিন্তু একটা স্পষ্ট উদাহরণ কিন্তু দেখাচ্ছে। সাথে এই যে উৎসব বলি বা ব্রত বলি, সেটা যে সামাজিক গুরুত্বটা, সেটাও কিন্তু মানুষের সামাজিক সংযোগের যে ব্যাপারটা, সেটা কিন্তু ইঙ্গিত দেয়। এবং একই সাথে যখন যখন আমরা জিনিসটাকে আর একটু ডাইভার্সলি মানুষের যে আচরণ বা তার যে মনোজাগতিক যে ব্যাপারটা, সেটার দিক থেকে দেখব যে অসহায়ত্বের যে ব্যাপারটা, সেটাও এখানে আছে। সাথে আশাভঙ্গের যে মনস্তাত্ত্বিক যে প্রেক্ষাপটটা, সেটাও কিন্তু আছে। তার মানে এখানে ক্ষুধা বলি, দারিদ্র বলি এবং সামাজিক যে একটা বর্জন, এটা কিন্তু শিশুদের মনে আঘাত করে, এবং সেই ব্যাপারটা কিন্তু আমরা এই তালনবমী গল্পের মধ্যে স্পষ্ট দেখতে পারছি। এবং এই যে গোপালের আশায় যে বসে থাকার যে ব্যাপারটা এবং নিমন্ত্রণ না পেয়ে তার যে একটা অভিমান, এটা কি অসহায়ত্ব এবং একসাথে আশাভঙ্গের যে একটা অবস্থা, দুটোর মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট, এটাও কিন্তু প্রকাশ দেয়। এবং এই যে তার যে কল্পনা শক্তি এবং তার যে বাস্তবতাটা, সেটা কিন্তু তার একটা বলা যায় যে সুন্দর অভিজ্ঞতা। এবং আবেগের বহিঃপ্রকাশটা কিন্তু কতভাবে সে করে, কান্না বলি, রাগ বলি, হতাশা বলি, এবং তার যে অভ্যন্তরীণ যে আরও আবেগ, সেটা বহিঃপ্রকাশ কিন্তু সেটা আমরা গল্পের মধ্যে পাই। একই সাথে যদি আমরা আমাদের যে সামাজিক যে কালচারাল যে ফ্যাক্ট, যেটাকে আমরা অ্যানথ্রোপোলজিক্যাল সেক্টর দিক থেকে যদি চিন্তা করি, দেখব যে সামাজিক যে গ্রামীণ রীতিনীতি এবং উৎসবের যে গুরুত্বটা, সেটা কিন্তু স্পষ্ট। কারণ গ্রামীণ সমাজে আমাদের যে তাল নবমী বলি বা তালের পিঠা তৈরির যে ঐতিহ্যটা বলি, এটা কিন্তু বিশেষ সম্প্রদায়ের মধ্যে কিন্তু সাংস্কৃতিক রীতিটাকে কিন্তু ইঙ্গিত দেয়। তার মানে সেখান থেকে আমরা জীবনধারা বলি বা খাদ্যাভ্যাস বলি, সেটার উপরে আমাদের নির্ভরশীলতার জায়গাটাও কিন্তু প্রকাশ দেয়। যেমন এইখানে আমরা
আরও ব্যাপারগুলো পাই, যেমন আমাদের গ্রামীণ জীবনের যে কুসংস্কারের যে ব্যাপারগুলো সেটাও কিন্তু আমরা এখানে পাই, যে বিশেষ করে বর্ষাকালে মাঠে যাওয়ার যে নিষেধাজ্ঞা যে ব্যাপারটা, যখন সাপে কাটতে পাওয়ার ভয়, সেটাও কিন্তু এখানে আসে। এবং আমরা যখন এটাকে আমাদের পুরা রাষ্ট্রকে কেন্দ্র করে দেখব, সেখানে দেখব যে আমাদের অর্থনৈতিক যে অবস্থাটা সাথে সামষ্টিক যে নীতির জায়গাটা, সেটা কিন্তু এখানে প্রতিফলনটা পাই আমরা। যেমন ক্ষুদ্র কৃষক বলি এবং গৃহস্থদের অর্থনৈতিক যে একটা ব্যবধান বা দুরবস্থা যে জায়গাটা, সেটা কিন্তু বৃহত্তর রাষ্ট্রের আমাদের যে অর্থনৈতিক যে কাঠামোটা সেটাকে কিন্তু স্পষ্ট করাই দেয়। সাথে সমাজে যে অসাম্য বলি এবং তার যে প্রভাবটা বলি সেটাকে কিন্তু প্রকাশ করে। এবং একই সাথে আমাদের যে কুসংস্কার এবং গ্রামীণ বিশ্বাসের যে জায়গাটা, সেটা কিন্তু আমরা এই গল্পের মধ্যে বিভিন্ন সার্কুলেশনের মধ্যে পাই। বিশেষ করে যে তাল নবমী, এটা কিন্তু আমাদের একটা বিশেষ বলা যায় যে ধর্মীয় বিশ্বাসের দিক থেকে বা ধর্মীয় ব্রত পালন করার একটা ব্যাপার, যেটা কিন্তু গ্রামীণ বিশ্বাস। এবং একই সাথে যখন আমরা গোপালের ক্যারেক্টারটার মধ্যে থেকে দেখব যে সে যখন পায়েস খেতে চায় বা তালের পিঠা খাওয়ার যে একটা অভিজ্ঞতা জায়গাটা চাই, এটা কিন্তু আমাদের যে কোনো লোকাল বা স্থানীয় বিশ্বাসের একটা বলা যায় যে সুখের প্রতীক, এটাকেও কিন্তু প্রকাশ দেয়। এবং কুসংস্কারের জায়গাটা কিন্তু আমরা দেখি যে বর্ষার সময় বাইরে না যাওয়ার যে ব্যাপারটা, সাথে দিঘির কাছাকাছি না যাওয়ার যে ব্যাপারটা, সাথে সাপে কাটতে চাওয়ার যে ভয়ের ব্যাপারটা, সেটাকেও কিন্তু স্পষ্ট করাই দেয়। এখন যদি আমরা একটু দেখি, যেমন প্রথম দিকে যখন আমরা গল্পের প্রথম দিকে কিছু লাইন পাবো আমরা, যেমন আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে, তার আর বিরাম নেই, বিশ্রামও নেই, ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ 2 দিন হাঁড়ি চড়েনি। এই যে ব্যাপারটা, এই লাইনের মধ্যে আমরা মূলত কি পাই? এখানে মূলত যদি আমরা দেখি যে সামাজিক যে রিয়েলিটিটা, সোশ্যাল রিয়েলিটি, এই তত্ত্বটাকে কেন্দ্র করে আমরা তার যে অর্থনৈতিক যে অবস্থাটা, সেটার সামষ্টিক যে সামাজিক বাস্তবতাটা, সেটাকে কিন্তু পাই, যেটা তার ব্যক্তি জীবনকে প্রভাবিত করে। যেটা আমাদের এমিল দুর্খেইমের যে সামাজিক রিয়েলিটির যে তত্ত্বটা, সেটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা পাই। এবং একই সাথে আমাদের যে ইন্টারপ্রেটিভ যে অ্যানথ্রোপোলজি, যেটা আমাদের ক্লিনফোর্ড গিয়ার্টসের যে আমাদের সাংস্কৃতিক অর্থের যে তত্ত্বটা, সেটাকে কেন্দ্র করেও কিন্তু আসে। কারণ বর্ষা কেবল প্রাকৃতিকই নয়, সেটা আমাদের যে সামাজিক যে কাঠামোটা, সেটাকে কিন্তু প্রভাব ফেলে। ব্যাপারটা কেমন? যেমন এমিল দুর্খেইমের যে সামাজিক বাস্তবতার তত্ত্বটা, সেটা আমাদেরকে ইঙ্গিত দেয় যে সমাজের কিছু প্রভাব, বিশেষ করে যেমন অর্থনীতি বলি, ধর্ম বলি বা আবহাওয়া বলি, এর এমন একটা রিয়েলিটি তৈরি করে যেটা ব্যক্তির জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। এবং এই প্রভাবগুলো কিন্তু ব্যক্তির নিয়ন্ত্রণেরও বাইরে, এবং সমাজের সদস্যরা কিন্তু সেটা মানতে বাধ্য হয়। আমাদের গল্পের ক্ষেত্রে যদি আমরা জিনিসটাকে দেখি, যে বর্ষার কারণে কিন্তু তাদের যে খাদ্যের যে অভ্যাসটা, সেটা কিন্তু একটা সামাজিক বাস্তবতাটা। এবং ক্ষুদিরামের যে দরিদ্রপীড়িত পরিবার, সেটা কিন্তু তার জীবনে কিন্তু সেই খাদ্যাভাবটা কিন্তু একটা গভীর প্রভাব ফেলে। কারণ বর্ষার যে প্রভাবটা, সেটার কারণে গ্রামের যে অধিকাংশ মানুষ যারা কৃষি এবং প্রাকৃতিক সম্পদের উপরে সরাসরি নির্ভরশীল, তারা কিন্তু দীর্ঘদিনের বর্ষার কারণে ফসলের যে সুযোগটা, যে ফলানোর যে সুযোগ, সেটা কিন্তু কমে যায়, যেটার কারণে কিন্তু খাদ্যাভাব দেখা দেয়। এবং এটা কিন্তু একটা সামষ্টিক সমস্যা, যেটা কিন্তু ওই পুরা সমাজের ওই শ্রেণীর মানুষদের মধ্যে কিন্তু একটা প্রভাব তৈরি করে। এবং একই সাথে আমাদের এই যে লাইনটা যখন দেখছি আমরা, যে 2 দিন হাঁড়ি চড়েনি, এটা কিন্তু দরিদ্রের যে বাস্তবতাটা সেটা, কারণ এখানে দরিদ্র পরিবারের যে সংকট, সেটাকে কিন্তু আর স্পষ্ট করায় দেয়। তার মানে এই ব্যাপারটা কিন্তু আমার এখানে সম্পূর্ণভাবে জড়িত। তাহলে দুর্খেইমের যে তত্ত্বটা, যে সামাজিক বাস্তবতাটা, সেটা কিন্তু বর্ষা বলি এবং তার ফলে যে তার আশপাশে যে অভাবটা তৈরি হয়, সেটা শুধুমাত্র যে ব্যক্তিগত তা কিন্তু না, বরং সমাজের সকল যে দরিদ্র মানুষের জন্য সেটা কিন্তু একটা সম্পূর্ণ একই অভিজ্ঞতা। এবং সেটা তাদের জীবনধারা বলি বা আমাদের সাধারণ যে আচরণ বলি, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। এবং যখন আমরা দেখব যে আমাদের যে ক্লিফোর্ডের যে সাংস্কৃতিক যে ইন্টারপ্রেটিভ যে অ্যানথ্রোপোলজিক্যাল যে তত্ত্ব, সেটার ক্ষেত্রে যে মানুষের যে আচরণ বলি, জীবনধারা বলি বা তাদের সাংস্কৃতিক প্রেক্ষাপটে যে ব্যাপারটা, সেটার উপরে কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল। বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক রীতিনীতি এবং মানুষের জীবনযাত্রার মধ্যে যে একটা সম্পর্ক, সেটা কিন্তু বিশাল। বিশেষ করে গল্পের মধ্যে যখন আমরা দেখি যে বর্ষা এবং তার প্রভাবে গ্রামীণ সমাজের যে একটা সাধারণ বাস্তবতাটা, সেটা কি, যে সাংস্কৃতিক কাঠামোর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে প্রকৃতির প্রতি আমাদের যে একটা ভূমিকা এবং সাথে সাংস্কৃতিক যে বিন্যাসটা। কারণ গ্রামীণ মানুষের জীবনে যখন বর্ষার যে প্রভাবটা আসে, সেটা কিন্তু সম্পূর্ণ তারা ওতপ্রোতভাবে জড়িত। বর্ষা শুধুমাত্র যে আমাদের কৃষির উৎপাদনের জায়গাটা কমাচ্ছে তা কিন্তু না, বরঞ্চ এটা খাদ্য বলি, একই সাথে অর্থনৈতিক অবস্থা বলি এবং দৈনন্দিন কাজের সরাসরি কিন্তু প্রভাবটা দিচ্ছে। এবং গ্রামীণ মানুষেরা একটা স্বাভাবিক বাস্তবতা হিসেবে কিন্তু সেটাকে মেনে নিচ্ছে, এবং তাদের জীবনযাত্রায় এটা কিন্তু প্রাকৃতিক চক্রের সঙ্গেও মিলে যায়। তার মানে 2 দিন হাঁড়ি চড়েনি, এই বাক্যটা যে শুধুমাত্র দারিদ্র তা কিন্তু নয়, বরঞ্চ এটা তাদের ওই বর্ষার প্রতি তাদের নির্ভরশীলতাটাকেও কিন্তু ইঙ্গিত দেয়।
তার মানে বর্ষা শুধুমাত্র একটা প্রাকৃতিক ঘটনা নয়, এটা গ্রামীণ মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর একটা অংশ, যেটা আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার যে কলা কৌশল সেটার মধ্যে আমরা প্রতিফলিত অবস্থায় দেখতে পারি। এবং এই যে আমাদের যে ব্যাপারটা যে এই দুদিন হাঁড়িতে আমাদের হাত চড়েনি, এবং একই সাথে আমাদের যে আজ 15 দিন ধরে বর্ষা নেমেছে, তার বিরাম নাই, বিশ্রাম নাই, তাহলে এই যে ব্যাপারটাকে যখন আমরা একত্র করে নিয়ে আসবো, দেখবো যে বর্ষা এবং তার যে সামাজিক বাস্তবতাটা, সেটার কারণে আমাদের যে সমাজের মানুষ তাদের জীবনযাত্রাটাকে কিন্তু প্রভাবিত করতেছে। তার মানে জীবনযাত্রাটা যখন প্রভাবিত হচ্ছে, তখন দূরখেমের তত্ত্বটা কিন্তু আমাদের সেই ইঙ্গিতটাকেই দিচ্ছে, সামাজিক বাস্তবতা। এবং গিয়ার্সের তত্ত্ব সেটাকে আমাদের দিচ্ছে যে গ্রামীণ সমাজে যে সাংস্কৃতিক কাঠামোটা, সেটাতে কিন্তু বর্ষার প্রভাবটা স্পষ্ট, যেটা মানুষের আচরণ বলি বা বেঁচে থাকার যে উপায়টা বলি, সেটাতে কিন্তু সম্পূর্ণভাবে নির্ধারণ করে দেয়। একই সাথে যখন আমরা দেখব যে আরও কিছু বাক্যগুলো এরকম আসে যে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে, ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। এইখানে দেখা যাচ্ছে যে এই যে দেখেন যে সমাজবিজ্ঞানের যে ক্লাস কনফ্লিক্টের যে তত্ত্বটা, অর্থাৎ মার্কসের যে শ্রেণী বৈষম্য, এখানে কিন্তু গ্রামীণ দরিদ্র পরিবারের যে অর্থনৈতিক সংগ্রাম এবং শ্রেণী বৈষম্যটাকে স্পষ্টভাবে দেখতে পারি। যদি আমরা রাষ্ট্রনীতির দিক থেকেও দেখি, তাহলে দেখবো যে এখানে আমাদের যে ন্যায্যতার যে তত্ত্বটা, জন রলসের থিওরি অফ জাস্টিস, সেটাও কিন্তু এখানে আসে যে আমাদের সামাজিক বলি বা অর্থনৈতিক যে অসাম্যটা, সেটাকে কিন্তু চিহ্নিত করে দিচ্ছে এখানে, যা রাষ্ট্রের নীতি খুবই গুরুত্বপূর্ণ একটা চিন্তার বিষয়। যেমন এইখানে যখন আমরা কার্ল মার্কসের যে শ্রেণী বৈষম্যের যে ব্যাপারটার দিক থেকে আসবো, বিশেষ করে ক্লাস কনফ্লিক্টের যে ব্যাপারটা, যে সমাজের ধনী বলি বা দরিদ্র বলি তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব থাকেই। পুঁজিবাদী সমাজের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের শ্রেণীভেদ বলি বা আর্থিক সম্পদের যে একটা অসাম্য, সেটা কিন্তু নিম্ন শ্রেণীর উপরে কী তৈরি করে, একটা বিশাল প্রেশার তৈরি করে। কিসের দিক থেকে? অর্থনৈতিক দিক থেকে, যেটা তাদের জীবনের জন্য একটা সংকট তৈরি করে। এবং এই যে আমাদের যে গল্পের যে তালনবমী গল্পের মধ্যে যখন আমরা দেখি যে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র, এটার মধ্যে কিন্তু তার সামর্থ্যের যে সীমাবদ্ধতাটা সেটা কিন্তু প্রকাশ দিচ্ছে। তার মানে এইটা কিন্তু গ্রামীণ দরিদ্র পরিবারের অভাবের যে কষ্টটা এবং তার যে সীমিত অর্থনৈতিক সামর্থ্যতা, সেটাকে কিন্তু স্পষ্ট করা দিচ্ছে। এবং সেখানে কিন্তু শ্রেণী বৈষম্যের যে ব্যাপারটা, সেটাকেও কিন্তু ইঙ্গিত দেয়। কারণ গ্রামীণ সমাজের অবস্থা সম্পন্ন যে ফ্যামিলিকে আমরা দেখছি গল্পের মধ্যে, জটি পিসিমার যে পরিবার এবং দরিদ্র গৃহস্থদের মধ্যে আর্থিক যে বৈষম্যটা, সেটা কিন্তু স্পষ্ট। কারণ দরিদ্র পরিবার বর্ষার সময় অনাহারে থাকে, আর যখন অবস্থা সম্পন্ন পরিবার ওই একই টাইমে, যে বর্ষার সময়টাতে দরিদ্র পরিবার অনাহারে থাকতেছে, ওই একই টাইমে অবস্থা সম্পন্ন পরিবার বিলাসিতা বা উৎসবকে কেন্দ্র করে তালনবমীর আয়োজন করতেছে। এবং এখানে একই সাথে ক্ষুদিরাম তো একদিক থেকে দেখা যায় যে দরিদ্র সমাজে একটা শ্রম দেয়, কিন্তু তাদের প্রাপ্তিটা, যে শ্রমের পরবর্তীতে যে প্রাপ্তিটা, সেটা কিন্তু সীমিত। এটা কিন্তু আমাদের যে পুঁজিবাদী যে সমাজ, সেখানে কিন্তু শ্রমিক শ্রেণীর যে বৈষম্যটা, সেটাকে কিন্তু স্পষ্ট করায় দেয়। এবং একই সাথে জন রলসের যে ন্যায্যতা যে তত্ত্বটা, সেটাকে যখন আমরা দেখব যে ন্যায় বিচারপূর্ণ সমাজে মূলত কী ঘটে, যে অর্থনৈতিক এবং সামাজিক যে সুবিধাটা, সেটা এমনভাবে বন্টন করা থাকে যাতে সবচেয়ে দুর্বল শ্রেণী সেটাও উপকৃত হয়। এবং এইখানে নীতিগতভাবে সবার জন্য কী হয়, যে সমান সুযোগ নিশ্চিত করার একটা ব্যাপার থাকে, যেটার প্রেক্ষিতে আমরা ন্যায়সঙ্গত সমাজ গড়ার একটা পরিস্থিতি পাই। তার মানে এই গল্পের দিক থেকে যদি আমরা দেখি যে গ্রামীণ দরিদ্রের যে দুর্দশাটা, সেটাকে কিন্তু সেটা তুলে ধরতেছে আমাদের যে সামাজিক অসাম্যের যে ব্যাপারটা, যেখানে পুত্র কন্যারাও অনাহারে থাকতেছে। এটি কিন্তু সমাজের যে অক্ষমতাটা, যে ওই সমাজ বা ওই সমাজে সোশ্যাল স্ট্রাকচারটা, সেটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির জন্য সম্পূর্ণভাবে সেটার ওই ন্যায়সঙ্গত সমাজ গড়ে তোলার যে ব্যাপারটা, সেটা কিন্তু দিতে পারছে না। তার মানে সেই অক্ষমতা কিন্তু সে থেকেই যাচ্ছে, যেখানে অর্থনৈতিক সংস্থানের যে ব্যাপারটা সমানভাবে বিতরণ হয়নি এবং ন্যায্যতার অভাব সেখানে আছে। কারণ সমাজের অবস্থাটা এমন, যেখানে দরিদ্র পরিবারগুলো অনাহারে থাকতেছে, অথচ একই টাইমে অবস্থা সম্পন্ন পরিবারগুলো উৎসব পালন করতেছে। তার মানে সামাজিক যে ন্যায্যতার যে ঘাটতিটা, সেটা কিন্তু আমরা পাই। তার মানে রলসের যে তত্ত্বটা, রাষ্ট্রের যে ভূমিকাটা, সেখানে এমন কি হওয়া উচিত ছিল বা গ্রহণ করা উচিত, যা দরিদ্রের শ্রেণীর জন্য ন্যূনতম খাদ্য এবং সামাজিক নিরাপত্তাটাকে নিশ্চিত করতে পারে। তার মানে বর্তমানের ক্ষেত্রে যদি আমরা তাকাই দেখি, আমাদের বর্তমান সমাজে জিনিসটা কিন্তু স্পষ্ট। আমাদের সেই জিনিসটা কিন্তু এখনও আমরা আমাদের জীবনে বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পারি, যেটা দরিদ্র শ্রেণীর প্রতি রাষ্ট্রের যে নীতিটা, সেটার ঘাটতি তো আছে। এবং সেটার প্রেক্ষিতে আমাদের জীবনে যে সংকট, সেই সংকট সৃষ্টি হওয়ার মানুষজনও আছে, যারা রাষ্ট্রে যদি সে দরিদ্র শ্রেণীর উন্নয়নের সুষম একটা ব্যবস্থা নেয়, তাহলে এই বৈষম্যটা কিছুটা কমানো সম্ভব হবে। একবারে অ্যাকুরেটলি 100% যে সম্ভব হবে তা কিন্তু নয়, এবং এটা একদিনের ব্যাপারও নয়, এটা একটা প্র্যাকটিস। এবং একই সাথে আমাদের শ্রেণী বৈষম্য এবং একই সাথে যে ওই অর্থনৈতিক সম্পদের যে একটা অসম বন্টন, সেটাই কিন্তু মূলত এই সমস্যাটা কিন্তু মূল কারণ পুঁজিবাদী যে কাঠামোটা, সেটা কিন্তু দরিদ্রের সংকটটাকে কখনোই প্রাধান্য দিবে না, সেটা আবার প্রকট করে দেয়।
আর আমাদের যদি রলসের দিক থেকে দেখি যে থিওরি অফ জাস্টিসের ক্ষেত্রে যে আমাদের ন্যায় বিচার এবং সমতার যে অভাবটা, সেটা কিন্তু দরিদ্রের যে সংকট সেটা কিন্তু আছে। আরও কিছু বাক্য যদি আমরা দেখি যে যখন নেপাল যখন বললো যে এই গোপলা খিদে পেয়েছে না তোর, এই যে ব্যাপারটা, এটার মধ্যে আমরা কি দেখি যে হায়ারার্কি অফ নিডস, যেটা যে আমাদের আব্রাহাম মাসলো যে মনোবিজ্ঞানের যে তত্ত্বটা, যে প্রয়োজনের স্তরবিন্যাস যে তত্ত্বটা, সেটা অনুসারে যে শারীরিক চাহিদার যে ক্ষুধা সেটা কিন্তু স্পষ্টভাবে গুরুত্ব পায়, এবং এটা কিন্তু মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য কিন্তু একটা লড়াই বলা যায়, যে একটা এক ধরনের সংগ্রাম। এবং এইখানে শিশুদের মধ্যে যখন এই কথোপকথনগুলো ঘটে, তখন আমরা নৃবিজ্ঞানের যে কালচারাল যে ফ্রেমওয়ার্ক, যে সাংস্কৃতিক বিন্যাস, সেই তত্ত্বের দিক থেকে কিন্তু আমরা জিনিসটাকে দেখি যে ক্ষুধা বা অভাব তাদের সামাজিক যে আচরণ সেটাকে কিন্তু প্রভাবিত করে। কারণ নেপাল যখন বলতেছে যে এই গোপলা খিদে পেয়েছে না তোর, তখন তাদের ভিতরে যে প্রয়োজনের যে স্তরবিন্যাসটা, যে ক্ষুধার যে মৌলিক অধিকার, সেটা কিন্তু সরাসরি তার ক্ষুধার্ত অবস্থাটাকে তুলে ধরতেছে এবং তার শারীরিক চাহিদার প্রতি তার মনোযোগকে কিন্তু নির্দেশ করতেছে, যেটা তার অন্যান্য প্রয়োজনকে কিন্তু ছাপিয়ে গেছে। এবং মানবিক সংকটের যে ব্যাপারটা, যে ক্ষুধার্ত থাকায় নেপাল বলি বা গোপালের বলি, তাদের মধ্যে যে শারীরিক মানে সংলাপে শুধুমাত্র যে শারীরিক চাহিদা সীমাবদ্ধ থাকতেছে তা কিন্তু নয়, এটা মূলত তাদের মৌলিক চাহিদাটা পূরণ না হওয়ায় তাদের মানসিক এবং সামাজিক যে প্রয়োজনগুলো সেটাও কিন্তু উপেক্ষিত হচ্ছে। তার মানে একই সাথে যে কালচারাল যে ফ্রেমওয়ার্কটা, সেখানে কিন্তু তাদের যে আচরণ বলি, তাদের যে সামাজিক যে সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে যে একটা মানে অভ্যাস, মূল্যবোধ, সাথে আচরণ এবং সাংস্কৃতিক যে পরিপ্রেক্ষিটা গড়ে ওঠে, সেটাও কিন্তু সেখানে প্রভাবিত হচ্ছে। কারণ যখন সে বলতেছে যে খিদে পেয়েছে না তোর, এই ধরনের প্রশ্ন শিশুদের কিন্তু অভাবের সঙ্গে মানিয়ে নেওয়ার যে একটা ব্যাপার এবং ভাগাভাগি করার যে ব্যাপারটা, সেটাকে কিন্তু তুলে ধরে, যেটা তাদের সম্পর্কের যে আন্তরিকতাটা সেটা কিন্তু একটা পরিস্থিতি প্রকাশ দেয়। তার মানে ক্ষুধা কেবল ব্যক্তিগত সমস্যা নয়, এটা পুরো সমাজের একটা সামাজিক যে পরিবেশ, সেটা সংকটটাকে কিন্তু প্রকাশ দেয়, যে সমাজের আর্থসামাজিক কাঠামোটা নিগৃহীত, উপেক্ষিত। এবং সমাজের যে অর্থনৈতিক সংকট, সেটা যখন আমার অনেক বেশি মৌলিক সমস্যা হিসেবে দাঁড়ায়, তখন কিন্তু সেটা ওই সমাজে থাকা শিশুদের ক্ষেত্রে মানসিকভাবে সেটা গভীরভাবে একটা প্রভাব দেয়। তার মানে তুলনামূলক অবস্থার দিক থেকে যদি আমরা দেখি যে শারীরিক চাহিদার যে প্রভাবটা এবং সাথে লড়াইয়ের যে প্রতিফলনের যে জায়গাটা, সেটা কিন্তু সবসময় থাকতেছে নেপাল এবং গোপালদের মধ্যে। এবং একই সাথে নেপাল এবং গোপালের যে আচরণগত দিক, সেটা কিন্তু তাদের আর্থসামাজিক যে কাঠামোটা বা অবস্থাটা, সেটা কিন্তু প্রতিফলন দিচ্ছে, এবং তারই সাথে তাদের সাংস্কৃতিক যে বাস্তবতাটা, সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার যে একটা প্রবণতাটা, সেটাই কিন্তু দিচ্ছে। এজন্য বলা যায় যে ক্ষুধা কেবল শারীরিক নয়, এটা একই সাথে সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যা, যেটা মানুষের আচরণ বলি বা তার পারস্পরিক যে সম্পর্কটা বলি, সেটার উপরে কিন্তু গভীর প্রভাবের জায়গাটা কিন্তু দেয়। একই সাথে যখন আমরা যে জটি পিসিমার যে কিছু কথোপকথনের ব্যাপারগুলোকে যখন আমরা পাবো, যে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না। এইখানে যখন আমরা দেখব যে কালচারাল যে ক্যাপিটালটা বা সাংস্কৃতিক যে মূলধনের যে ব্যাপারটা, যে পিওর বর্দিয়ারের তত্ত্ব অনুযায়ী আমরা এখানে পাবো যে এখানে সামাজিক যে সম্পর্কটা এবং শ্রেণীর যে প্রভাবিত হওয়ার যে আচরণগুলো, সেটা কিন্তু ইঙ্গিত পায়, যেখানে নিমন্ত্রণের মাধ্যমে আমাদের শ্রেণী বৈষম্যের যে ব্যাপারটা, সেটা কিন্তু ফুরায় তুলতেছে। যদি আমরা এখানে ওই ক্ষমতার প্রভাবের জায়গাটাকে দেখি, যে রাষ্ট্রবিজ্ঞানের যে ব্যাপারটা, যে পাওয়ার অ্যান্ড অথরিটি থিওরির দিক থেকে, তাহলে ব্যাপারটা আমাদের যেটা দাঁড়ায় যে মূলত ওই যে নিমন্ত্রণের মাধ্যমে ক্ষমতা প্রদর্শন করার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে স্পষ্ট। কারণ সমাজে ক্ষমতা প্রদর্শনের যে ব্যাপারটা, সেটা শুধুমাত্র শক্তি নয়, এটা কিন্তু সামাজিক আচরণ বলি, ভাষা বলি বা সাংস্কৃতিক যে চর্চা বলি, সেটাও কিন্তু একটা প্রয়োগের মাধ্যম। তার মানে ক্ষমতা প্রয়োগ করতে গেলে যে শুধুমাত্র আমাকে শক্তি প্রয়োগ করতে হবে তা কিন্তু নয়, এইসব ব্যাপারগুলোকে কেন্দ্র করেও আমরা সেটাকে কী করতে পারি, প্রদর্শন করতে পারি, যেটা এখানে জটি পিসিমা সেই ব্যাপারটাকে ঘটাচ্ছে। এবং সেটা কিন্তু একটা অঘোষিত ক্ষমতা, মানে সেটাকে যে প্রকাশ করতেছে সাংস্কৃতিক আধিপত্যটাকে বজায় রাখার জন্য, সেটা কিন্তু একদিক থেকে বলা যায় যে অঘোষিত ক্ষমতা। তার তার যে নিমন্ত্রণের যে ব্যাপারটা, সেটা কিন্তু শ্রেণী বৈষম্যটাকে আরও সুসংহত করার যে ব্যাপারটা, সেটাকে এবং সম্পর্কের একটা রাজনীতি বলা যায় এখানে, যে নিম্নমানের যে অর্থাৎ আমাদের নিম্নবিত্ত পরিবারের যে ব্যাপারগুলো, তাদের সাথে সম্পর্ক বজায় রাখলে দেখা যাবে যে তাদের মান মর্যাদা মানে ভালোভাবে তাদের মধ্যে থাকবে না, বা সমাজের উপরের স্তরের মানুষ তাদের ক্ষেত্রে মর্যাদাটা প্রদর্শন করবে না বা করে না। এরকম একটা ব্যাপার তাদের মধ্যে থাকে, যে ব্যাপারটা হচ্ছে সম্পর্কের যে একটা পলিটিক্স, সে জিনিসটাকে প্রকাশ দেয়। তো এরকম আরও ব্যাপার আমরা পাই, যে জিনিসগুলো হচ্ছে মোটামুটি এই গল্পের আরও প্রাধান্যটাকে গভীর দিকে